যে রক্তসিক্ত ক্ষতবিক্ষত হৃদয়ে অনুভূতিদের প্রবেশ নিষিদ্ধ করেছিলাম, সেই হৃদয়ে তুমি আবার প্রেমের স্ফুরণ হয়ে ধরা দিলে। স্যার, আপনার দুটো পায়ে পড়ি, আমাকে যেতে দিন। আমি কাউকে কিচ্ছু জানাবো না। আমাকে প্লিজ মুক্তি দিন। নেহার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গেলেও কাছের দেয়াল ভেদ করে সেটা কারো কান অব্দি পৌঁছাল না। আজ সকালে নেহা ওয়ার্টি নামের বিশাল বড় কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে এসেছে। মনে মনে একটু নার্ভাস ফিল করলেও স্যালারির কথা ভাবলেই শান্তি পায়। যেখানে সিলেক্ট হলে প্রথমেই স্যালারি 50,000 টাকা ধরা হবে। অসুস্থ বাবার চিকিৎসার জন্য কত কষ্ট করতে হয়, চাকরিটা পেয়ে গেল আর কোনো চিন্তা থাকবে না। ইউনিভার্সিটি থেকে নাকি তার রেজাল্ট আর অন্যান্য পারফরমেন্স দেখে তাকে যোগ্য হিসেবে সিলেক্ট করেছে ওয়ার্টি ইন্ডাস্ট্রি। তবে ইন্টারভিউ দিতে এসে সে খুব অবাক হলো বটে, কারণ এখানে সে ব্যতীত অন্য কোনো পার্টিসিপেন্ট ছিল না। তবে কি একা আমাকেই সিলেক্ট করেছে? কথাটা ভেবে নেহা মনে মনে হাসল। 5 মিনিট অপেক্ষা করার পর একজন এসে বলল, আপনাকে স্যার যেতে বলেছে। নেহা মাথা নাড়িয়ে লোকটির পিছু পিছু গেল। মে আই কাম ইন স্যার? ওবায়দুল ওয়াহিদ চোখ তুলে তাকালেন। মেয়েটির পরনে বাসন্তী রঙের শাড়ি, চুলগুলো খোপা করে গুছিয়ে রেখেছে, লিপস্টিক রাঙা, পদ্ম ফুলের ন্যায় ঠোঁট আর কাজল কালো আঁখির দিকে ওবায়দুল ওয়াহিদ কামনা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহার একটু অস্বস্তি নিয়ে আবার বলল, মে আই কাম ইন স্যার? ওবায়দুল ওয়াহিদ ধ্যান ভেঙে বলল, ইয়াস, কাম ইন। নেহা ভেতরে প্রবেশ করলো। ওবায়দুল ওয়াহিদ মুখে হাসি রেখেই বলল, বসো। নেহা প্রত্যুত্তর না করে একটি চেয়ার টেনে বসলো। তারপর হাতে থাকা ফাইলের কাগজপত্রগুলো এগিয়ে দিতে নিলেই ওবায়দুল ওয়াহিদ বাধা দিয়ে বলল, এসবের দরকার নেই, তুমি সিলেক্টেড। নেহা মুস্কি হেসে বলল, থ্যাংক ইউ স্যার। আমাকে কি কাজ করতে হবে? তুমি খুব বুদ্ধিমতী মেয়ে দেখছি, তোমার কাজ খুব সহজ, আর কাজ ঠিকমতো করতে পারলে তোমার স্যালারি হবে 5 লাখ টাকা। বসের কথা শুনে নেহা রীতিমতো বিষম খেল। ওবায়দুল ওয়াহিদ পানির গ্লাস এগিয়ে দিল নিঃশব্দে। নেহা একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করল, আমার কাজটা ঠিক কি হবে স্যার? তোমার কাজ আমরা বুঝিয়ে দেব বেবি। নেশালো কণ্ঠে পেছন থেকে বলে উঠল আবির ওয়াহিদ। সাথে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে তানজিল শেখ। নেহা পেছনে তাকিয়ে উঠে দাঁড়ালো। পরিবেশ আর পরিস্থিতি তার কাছে স্বাভাবিক মনে হলো না। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ওবায়দুল ওয়াহিদের দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, স্যার, আমি জবটা করব না, আমি চলে যাচ্ছি। নেহার কথা শুনে তিনজনই যেন ভারী মজা পেল। তিনজনের মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। ওবায়দুল ওয়াহিদ এগিয়ে এসে নেহার শাড়ি ভেদ করে পাতলা কোমর খামছে ধরল। নেহা আহ শব্দ করে কেঁদে উঠল। ওবায়দুল ওয়াহিদ যেন আরেকটু আনন্দ পেল। ধীরে ধীরে নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখানে নিজের ইচ্ছায় এসেছো, যাবে আমাদের ইচ্ছায়। নেহা কেঁদে উঠল। ওবায়দুল ওয়াহিদের পায়ে পড়ে আহাজারি করতে লাগলো, কারণ সে বুঝতে পেরে গিয়েছে কিছুক্ষণের মধ্যে তার ইজ্জত নিলাম হয়ে যাবে। ওবায়দুল ওয়াহিদ কোনো কিছুতেই কান দিল না। নির্দয় মানুষটা নেহাকে টানতে টানতে নিয়ে যায় তার রেস্টরুমে। নিজের সকল চাহিদা মিটিয়ে পাঞ্জাবি পরতে পরতে বের হয়। তারপর আবিরকে ইশারা করে। আবিরও পৈশাচিক হেসে এগিয়ে যায়। পেছন থেকে তানজিল বলে ওঠে, ভাই তাড়াতাড়ি বের হইস, আমার জন্য একটু রাখিস। একে একে 3টা নরপশু মিলে খুবলে খুবলে খেলো একটি অসহায় মেয়ের শরীর। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে নেহা জ্ঞান হারিয়ে পড়ে আছে। তানজিল রেগে গেল। নিজের তৃপ্তি মেটানোর আগেই মালটা জ্ঞান হারালো। রেগে জ্বলন্ত সিগারেট দিয়ে দাগ বসাতে লাগলো নেহার নগ্ন শরীর জুড়ে। নির্দয় নির্মম নিষ্ঠুরতম মানুষগুলো সোফায় গায়ে লিয়ে বসে খোশ গল্পে মজে আছে, যেন একটু আগে কিছুই হয়নি। গলা ছেড়ে ওবায়দুল ওয়াহিদ বলল, বুঝলে তানজিল, বিদেশি বাজারে দেশীয় পণ্যের চাহিদা বেশি। ঠিক বুঝলাম না মামা। মেয়েদের শরীরে কোথায় কি আছে সেসব তো ঠিকই বুঝিস। সেটা তো ভাই রক্তের দোষ, মেয়ে দেখলেই মাথা আওলায়া যায়। খা ভালো কথা, কিন্তু ফুলের মতো দেহে দাগ কেন লাগাস? এই যে তুই এই মেয়েটার শরীর পোড়াইলি, এখন এগুলো রিমুভ হতেও তো টাইম লাগবে। বাদ দেন তো ভাই, যেই শরীর আদর দিয়ে মনকে ঠান্ডা করতে পারে না, সেই শরীরে যন্ত্রণার দাগ দেখলেই শান্তি মিলে। তোমাদের কথা শেষ হলে আমার কথা শুনো। মেয়েটাকে সোজা আমাদের বাড়ির গেস্ট রুমে নিয়ে যাবে। রুমের আগের মেয়েটাকে যা ইচ্ছা করে মাটি চাপা দিয়ে দিবে, যেন গন্ধও না পাওয়া যায়। লিজাকে বলবে মেয়েটাকে যেন সাজিয়ে রেডি করে রাখে, কাল থেকে নতুন ক্লায়েন্ট আসবে। আবির বাঁকা হেসে বলল,
ওবায়দুল ওয়াহিদ আর বসে থাকলেন না, সাদা পাঞ্জাবির বোতামগুলো লাগাতে লাগাতে বেরিয়ে গেল। তানজিল কি যেন ভেবে আবিরের দিকে তাকালো। ভাই, কি বলবি, জলদি বল। না মানে আজ তো তোমার মন ভরে পূর্তি করলে, কিন্তু আমি তো কিছু করার আগেই জ্ঞান হারালো, শরীরটা নিষ্পিস করছে ভাই। কি লাগবে সেটা তো বল। তানজিল আমতা আমতা করে বলল। যদি লিজা ভাবিকে একটু সেজেগুজে থাকতে বলতেন। এজন্য তো আমতা আমতা করার কি আছে? আমি এক্ষুনি লিজাকে সেজেগুজে থাকতে বলছি। শরীরের জ্বালা মিটিয়ে আয়, যা। বলতে বলতে পকেট থেকে ফোন বের করে লিজাকে কল দিল। তানজিল বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। আজ আবারও স্বেচ্ছায় নিলাম হবে লিজার ইজ্জত, যা তার অভ্যাসে পরিণত হয়েছে। অতীত। আলভির বড় ভাই আবির ওয়াহিদ দীর্ঘ 10 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছে। আলভির বাবা মা বেশ খুশি। আলভিকে বলে দিয়েছিল যে সে যেন মিষ্টি, মিম, মারিয়া, লিজা, সুম্মিকে দাওয়াত করে। ভালো মন্দ রান্না করেছে, সবাই মিলে একসাথে খাবে। আলভি মনে মনে বেশ খুশি হলো। মিষ্টিকে আরেকটু বেশি সময় দেখতে পাবে ভেবে। স্কুলের টিফিন টাইমে 5 বান্ধবী চলে এলো আলভির বাসায়। আলভি সবাইকে আবিরের সাথে পরিচয় করিয়ে দিল। আবির তখন 28 বছর বয়সের সুদর্শন যুবক। যে কেউ এক দেখাতেই মুগ্ধ হবে, তেমনি ভুল করে বসে সুমি এবং লিজা। দুটি কিশোরী মন অজান্তে নিজের মন দিয়ে ফেলে আবির ওয়াহিদকে। আর অন্যদিকে মিষ্টির চঞ্চলতার প্রেমে পড়ে যায় আবির ওয়াহিদ। কিশোরী মেয়ে মিষ্টিকে দেখে মনে হয়েছিল যেন সে এক স্বর্ণলতার দেখা পেয়ে গিয়েছে। কি সুন্দর পদ্মকুড়ির ন্যায় ঠোঁট, কি প্রাণবন্ত সেই ঠোঁটের হাসি। এই কিশোরী মেয়ে কি জানে তার এই চঞ্চল প্রাণবন্ত খিলখিল হাসির শব্দের প্রেমে ঘায়েল হয়েছে কোনো এক সুদর্শন পুরুষ? কথাগুলো ভেবে মনে মনে হাসলো আবির। দূর থেকে সেই হাসির সাথে তাল মিলিয়ে ঠোঁট প্রশস্ত করলো লিজা আর সুমি। কেউ জানে না কারো মনের খবর, অথচ দুজনের অনুভূতি এক, অনুভূতি ঘেরা মানুষটাও এক। তবে এই কি প্রথম ধাপ বিধ্বংসী ভয়ঙ্কর খেলার। সবাই মিলে খেতে বসেছে। ওবায়দুল ওয়াহিদ খাওয়ার ফাঁকে ফাঁকে সবার সাথে গল্প করছে। মিষ্টি আর আলভি একসাথে বসেছে। টেবিলের নিচ দিয়ে চলছে পা গোতাগতিক কার্যক্রম। আলভি পা দিয়ে পিষে দিচ্ছে মিষ্টির পা। মিষ্টি আর সহ্য করতে না পেরে এক লাথি বসালো, কিন্তু ভুলবশত লাথিটা আবিরের পায়ে গিয়ে লাগলো। আবির খাওয়া থামিয়ে কাশতে শুরু করলো। বাঁকা চোখে তাকালো মিষ্টির দিকে। মিষ্টির চোখ বড় বড় করে ফেললো, জিভে কামড় দিয়ে কান ধরে আবিরের দিকে তাকিয়ে মুখটা মিয়ে ফেললো। ইশারায় বুঝালো ভুল করে ফেলেছে। বিনিময়ে আবির মুচকি হাসলো, চোখের ইশারায় আশ্বাস দিল সমস্যা নেই। 40, 41, 42 গুনছে আর কান ধরে উঠবাস করছে আলভি। মিষ্টি চেয়ারের উপর বসে এক হাত দিয়ে অন্য হাতে স্টিলের স্কেলটাকে মৃদু বাড়ি দিচ্ছে আর চোখ মুখ শক্ত করে তাকিয়েছে আলভির দিকে। বইন আর পারতেছি না, সরি কইলাম তো। তোর জন্য আবির ভাইয়ার পায়ে লাথি মারলাম, এখন ওরা সামনে কেমনে যাবো বলতো? থুর, ভাইয়া কিছু মনে করেনি। কাল সবাই মিলে ভাইয়ের সাথে গ্রাম ঘুরতে বের হব, তোকে নিব না। কেন আমাকে নিবি না কেন? আমাকে ছাড় নইলে। আচ্ছা বস এখানে। কাল কখন যাবি? কাল তো বসন্ত উৎসব, স্কুলে ক্লাস হবে না, সারাদিন ঘুরবো। আচ্ছা তাড়াতাড়ি চল, আর 2 মিনিট আছে, ক্লাস শুরু হয়ে যাবে। তুই আগে বলবি না? 2 মিনিটে স্কুল কেমনে যাব? মিষ্টি আলভির হাত ধরে বলল, হাবাগোবার বাচ্চা দৌড়া। দুজন হাতে হাত ধরে গ্রামের মেঠো পথ ধরে দৌড়াচ্ছে। আলভি হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে আর বলছে, আমার হাত ছাড়, আমি আর দৌড়াবো না। স্যারের হাতে মাইর খাইলে খাইছি, আমার ছাড়। একটু দৌড়ালেই মরবি না, পা থামালেই আমি ওই তোরে মাইরা ফেলবো। ও আল্লাহ, কোন গুন্ডার পাল্লায় আমাকে ফেললো? কথায় কথায় মাইরা ফেলে। কথা না বলে চুপচাপ দৌড়া। আলভি আবার হাঁপাতে হাঁপাতে বলল, শুন, তুই কালকে শাড়ি পরিস। ভাগ, শাড়ি পইরা আসলে উষ্টা খাইয়া পড়মু। তুই কি শাড়ি পইরাও এইভাবে দৌড়ানোর প্ল্যান করে রেখেছিস নাকি? দূর, তুই বুঝবি না। একা একা শাড়ি পরবো না, সবাই পরলে পরমু। সবার সাথে তোর কি? একা একা শরম করে, তুই সবাইকে রাজি করাতে পারলে আমি পারমু, নইলে না। তোর আল্লাহর দোয়াই লাগে, একটু তাড়াতাড়ি কর। সুমি বিরক্তি মিশিয়ে বলল মিষ্টিকে উদ্দেশ্য করে। 4 জন এসে আধ ঘন্টা ধরে বসে আছে মিষ্টির বাসায়, কিন্তু মিষ্টি এখনো রেডি হয়নি। দেখছো তোমরা, এই ধেমরি মায়ারা কি আমি এমনে এমনে বকি? সব কাজে এমন করে। চেহারা সুরত দেখছো কি হইছে, পিশাচের মতো দেখা যায়। মানুষের মায়ারা খাইয়া দায়া কি সুন্দর মোড়া দাজা হইয়া থাকে, আর এরাই দিন দিন ফইনির মতো হইয়া ওঠে। মানুষে দেখলে মনে করে এই গেলে কিছু খাওয়াই না কোনোদিন। উফ মা, বাদ দিবা? কখন থেকে বলতেছো? যাও তো, কাজে যাও। দেখছো
দেখছো তোমরা মাইয়ার তেজ দেখছো? বেদ্যপ মাইয়া, আয়নার দিকে চাইয়া দেখ মা, কি হাসা কইছে না মিসা কইছে। মারিয়া, মিম, লিজা, সুমি মিলে ঠোঁট টিপে হাসছে। 5 বান্ধবী শাড়ি পরে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। একটু পর স্কুলের সভাপতি ওবায়দুল ওয়াহিদ তার বড় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হবেন। সব শিক্ষকরা মিলে তাদের স্বাগত জানানোর রাজকীয় ব্যবস্থা করছে, কারণ ওবায়দুল ওয়াহিদ শুধু স্কুলের সভাপতি নয়, তিনি খুব দয়ালু একজন মানুষ। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ভবন, টয়লেট, চাপকল সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে তিনি অর্থ ব্যয় করেন, তাই তিনি বিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। গতকাল তার ছেলে আসার কথা শুনে সব স্যাররা তাদেরকে বসন্ত উৎসবে নিমন্ত্রণ জানায়। নিজের বাবার জন্য আলভিরও খুব প্রাউড ফিল হয়। বাবার সম্মানের কারণে স্কুলের সবাই আলভিকে গুরুত্ব দেয়। একটু পর ওবায়দুল ওয়াহিদ তার 2 পুত্র নিয়ে উপস্থিত হয়। আবির ওয়াহিদ কালো প্যান্টের সাথে সাদা পাঞ্জাবি পরেছে, তার উপর একটি কালো কোটি পরা, চোখে কালো সানগ্লাস খুব মানিয়েছে। সুমিয়া লেচে অপলক তাকিয়ে দেখছে তাকে। সবাই মিলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। মিষ্টি আর সুমি একসাথে এগিয়ে যায় আবিরকে ফুল দিতে। আবির মিষ্টিকে সানগ্লাসের আড়ালে মুগ্ধ হয়ে দেখলো, কি সুন্দর লাগছে পিচ্চি মেয়েটাকে। আবির দেখছে মিষ্টিকে আর সুমি দেখছে আবিরকে। মিষ্টি আবিরের দিকে ফুল বাড়িয়ে দেয়। আবির মনে মনে ভালোবাসার প্রথম অভ্যর্থনা ভেবে মুচকি হাসে। নিজের মনের কথা উগরে ফেলতে চোখ বন্ধ করে বলে, পিচ্চি মেয়ে, তোমাকে শাড়িতে পরিপূর্ণ নারী লাগছে। তোমার এই রূপ আজ দ্বিতীয়বারের মতো আমার হৃদয় হরণ করলো। কিন্তু যার জন্য এই বাক্য সে যে মধুময় হলো, তাকে যে সে কখন আলবি ছো মেরে নিয়ে গেছে। আমি ভাবতেও পারিনি আবির ভাই আপনি এত তাড়াতাড়ি আমার মাঝে মুগ্ধ হবেন। সুমির কণ্ঠস্বরে আবির ফট করেই চোখ খুলে ফেলল। সামনে দাঁড়িয়ে থাকা লজ্জায় রাঙা সুমিকে দেখে ভুরু কুঁচকাল। বিরক্তি ফুটে উঠল চোখে মুখে। তবে সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে বুঝতে দিল না। মনে মনে অন্য প্ল্যান কষে নিল। না চাইতেও সুমির দিকে তাকে মুচকি হাসল। লজ্জাবতী সুমি আর দাঁড়িয়ে থাকতে পারল না এ প্রেমিক পুরুষের নিকটে। এক হাতে শাড়ির কুচি ধরে দৌড়ে চলে গেল ক্লাসের দিকে। আবিরও প্রস্থান করলো ধীর পায়ে। আবিরের প্রস্থানের দিকে তাকিয়ে লিজা অশ্রু বিসর্জন দিতে দিতে বিড়বিড় করলো, ভালোই হলো আবির ভাই আমার পাগলামিটা পোস্টার পাওয়ার আগেই আপনার মনের কথা জেনে গেল। পাঞ্জাবিতে আমাকে কেমন লাগছে? উগান্ডার মতো লাগছে। আগে বল আমাকে কেমন লাগছে? তোকে অস্ট্রেলিয়ার জঙ্গলের আদিবাসীদের মতো লাগছে। তোর কথায় শাড়ি পরে আসলাম আর তুই এগুলা বলতেছস? তোর শাড়ির মায়ের বাপ। আমি বাড়ি যাইতাছি। ওরে বাবা, নিজে বললে দোষ না, আর আমি কিছু কইলেই আগুনের ফুলকি হইয়া যায়। বেডি মানুষ। মনে মনে বলল আলভি। মিষ্টি জেদ করে ধূপধাপ পা ফেলে চলে যাচ্ছে। হঠাৎ শাড়ির সাথে পা পেঁচিয়ে পড়ে যেতে নিলে আলভি হাত টেনে ধরে তার বুকের মাঝে আগলে নিল। মিষ্টি আলভির বুকে মাথা রেখে সব রাগ ভুলে গেল। আদুরে কণ্ঠে বলল, আমাকে কেমন লাগছে বললি না তো? আলভি মিষ্টির থুতনি ধরে মুখটা উপরে তুলল। চোখে চোখ রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, শাড়িতে তোকে শুভ্র পরীর মতো লাগছে। তোর সুশ্রী আদল নয়ন জুড়িয়ে দিয়েছে। ওই মায়া ঘেরা মুখের আদল হৃদয় তোলপাড় করে দিচ্ছে। মন চাইছে ওই মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিই সারা জীবন। আলভি মিষ্টির হাতটা নিজের বুকের উপর রাখল। দেখ মিষ্টি, তোর সর্বনাশা রূপ আমার বক্ষ স্পন্দন থমকে দিয়েছে। বর্তমান মিষ্টি মনমারা হয়ে ভার্সিটির মাঠে বসে আছে। আলভি আর তানজিল দূর থেকে তাকিয়ে আছে। একজন তাকিয়েছে ভালোবাসার দৃষ্টিতে, একজন তাকিয়েছে কামনার দৃষ্টিতে। আলভি মিষ্টিকে নিয়ে শঙ্কিত। তার ভাইয়ের নজর যখন মিষ্টির উপর পড়েছে, যে কোনো মূল্যে সে মিষ্টির ক্ষতি করতে চাইবে। সেদিন সুমা জিজ্ঞেস করে সত্যিটা জানতে না পারলে কত বড় ক্ষতি হয়ে যেত। দূর থেকে কিভাবে মিষ্টিকে রক্ষা করবে? তার চোখের আড়াল হলেই যে মিষ্টির বিপদ। আর কোনো রাস্তা নেই, মিষ্টিকে বাঁচাতে হলে এই কাজটা করতেই হবে। উঠো মিষ্টি। মিষ্টির হাত টেনে আলভি তাড়া দিতে লাগলো। মিষ্টি বিরক্তিতে আলভির হাত ছাড়ি দিয়ে ফেলে দিল। আপনারও দেখি চরিত্রের সমস্যা আছে। কথায় কথায় সুযোগ পেলে গায়ে হাত দিতে আসেন। এগুলো বলার অনেক সময় পড়ে আছে। আমার সাথে চল। আপনার সাথে যাব মানে বুঝলাম না। আমি তোকে বিয়ে করবো আজ, এক্ষুনি। ওয়েট, তুই তুকারি করছেন কেন? খোলসের আড়ালে কি থাকতে কষ্ট হচ্ছিল? সব তোকে পরে বুঝিয়ে বলবো, চল এক্ষুনি। থাপ্পড় চেনেন? মাথা ঠিক আছে আপনার? আপনাকে আমি ঘৃণা করি, শুধুমাত্র ঘৃণা ছাড়া আপনার জন্য কোনো কিছু অবশিষ্ট নেই। ভুলে আর কখনো বাজে কথা বলতে আমার সামনে আসবেন না। কথাগুলো বলেই মিষ্টি চলে গেল। মিষ্টির দিকে শীতল চাহনি নিক্ষেপ করে আলভি বিড়বিড় করল,
ভালোবাসা আমায় নির্লজ্জ বানিয়ে দিয়েছে মিষ্টি। তুই যতবার প্রত্যাখ্যান করবি ততবার আমি তোর সামনে এসে বেহায়াদের মতো দাঁড়াবো। কথা দিলাম, ভালোবাসলে নির্লজ্জের মতোই ভালোবাসবো। শহরের কোলাহলপূর্ণ রাস্তায় জীর্ণ শীর্ণ হয়ে হাঁটছে মিষ্টি। নীরবে নিভৃতে মনের মধ্যে কত চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগে আলভির বলা কথাগুলো এখনো মাথায় গেঁথে আছে। কথাগুলো মনে আসা মাত্রই রাগের শিরা উপশিরা দপদপ করছে। নিউরনের প্রতিটি কোষ সংকেত পাঠাচ্ছে, যেন কেউ কানের কাছে সাবধানী বাণী আওড়াচ্ছে। সাবধান মিষ্টি, একজন খুনি, একজন ধর্ষককে জিততে দিস না মিষ্টি। আলভিকে ছাড়িস না, কিছুতেই ছাড়িস না। মিষ্টি আনমনেই কান্না করে দিল। চাপা কান্না শুধু চোখেই ফুটে উঠল। মুখের অবয়ব হয়ে উঠল দুর্বোধ্য বজ্রপাতের ন্যায় কঠিন। নিজের জীবনের কোনো মায়া নেই এখন, আর না আছে পেছুটান, না আছে ভালোবাসার মানুষ, না আছে আপনজন। সব হারিয়ে নিঃস্ব অষ্টাদশী এই নারী সুখের আশা করে না। বালুচার মরুভূমিতে প্রাণ সঞ্চারণের জন্য এক ফালি ছায়ার আশাও সে ছেড়ে দিয়েছে। দুচোখে শুধু প্রতিশোধের বিষাদময় অনুভূতি, যে অনুভূতিতে দগ্ধ হতে হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণে ক্ষণে। রাগা তীব্র প্রতিশোধের দহনে বুকের মধ্যে জ্বালা অনুভব হচ্ছে। কণ্ঠনালী রোধ হয়ে আসছে বারংবার। ফোঁস করে ঠিকরে পড়ল ভারী নিঃশ্বাস। তোকে আমি ছাড়বো না আলভি, আমার ঘৃণার অনলে তোকে পুড়িয়ে ছাই করে দিব। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে মিষ্টি। সেকেন্ডের আগা মাথায় পেছনে তাকাচ্ছে বারবার, যেন মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। সামনের শুনশান গলিটা পেরোলেই মিষ্টির বাড়ি, কিন্তু বারবার মনে কুটাচ্ছে। গলিতে পা রাখতে আজ কেমন ভয়ে ভয়ে লাগছে। এমন তো আগে কখনো লাগেনি। তবে কি কোনো বিপদ অপেক্ষা করছে? যতই সাহসী হোক না কেন, সে একটা মেয়ে। মেয়েলি মনে সবসময় একটা ভয় বিরাজ করে, কিন্তু আজ সে ভয়টা মনে জেঁকে বসেছে। শুনশান গলিতে পা রাখতেই বড় বড় ঢোক গিলল কয়েকবার। সচেতন দৃষ্টিতে আশেপাশে তাকালো, কোনো মানুষজন তো দূর, একটা কুকুর বেড়ালো নেই রাস্তায়। নিজের ঘন নিঃশ্বাসের শব্দে যেন নিজেই ভয় পাচ্ছে। তবুও সাহস সঞ্চার করে পদ্ম যুগল দীর্ঘ করে এগিয়ে যেতে থাকলো। আকস্মিক পেছন থেকে পেশিবহুল হাতে তার মুখের রুমাল চেপে ধরল কোনো এক আগন্তুক। টিপ টিপ করে চোখ খুলল মিষ্টি। ঘন কালো চোখের পাপড়ি ঝাপটে এদিক সেদিক পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করলো সে এখন কোথায় আছে। হঠাৎ দেয়ালে লাগানো আলবি ওয়াহিদের একটি ছবির দিকে তাকিয়ে ললাটে ভাঁজ পড়ল। বিস্ময়ের রেশ লেপটে এলো চোখে। রুক্ষ খুস্কো ঠোঁট নাড়িয়ে বলল, তবে আলভি ওয়াহিদ আমাকে তুলে নিয়ে এসেছে। আকাশ পাতাল ভাবনার মাঝে হাট করে দরজা খোলার শব্দ হলো। মিষ্টি তড়িৎ সেদিকে তাকিয়ে আগে মুখটা রক্তবর্ণ করে ফেলল। আলভি বাঁকা হাসল। চেয়ারে ফুটে উঠল আত্মগরিমা। মিষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলা শুরু করলো। মিষ্টি, আগে তুমি একটা ভিডিও দেখে নাও, তারপর যা ইচ্ছে বলো। কেমন? মিষ্টি ভুরু কুচকালো খানিক, তবে নিশ্চুপ ভঙ্গিতেই বসে রইল। আলবি ব্যস্ত হাতে ল্যাপটপ অন করলো। মিষ্টি ল্যাপটপের দিকে তাকিয়ে চমকে উঠল। অপর পাশে ভিডিও কলে রয়েছে তানজিল। চারপাশে ব্যাকগ্রাউন্ড দেখে মিষ্টি বুঝে গেল তানজিল মিষ্টির বেডরুমেই বসে আছে। হঠাৎ তানজিল ক্যামেরা ঘুরিয়ে দৃশ্যমান করলো সুমার চিত্রপট। বুকে ওড়না নেই, কেমন এলোমেলো হয়ে শুয়েছে। জানোয়ারটা সুমার কিছু। মিষ্টি রেগে আলভির গলা চেপে ধরল। শয়তান, সুমার কিছু হলে তোকে আমি খুন করে ফেলবো। আলভি উচ্চস্বরে হেসে উঠল। আলভির হাসির শব্দ মিষ্টির কান ঝাঝা করছে। আলভি ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, নিজের ভালো পাগলেও বোঝে মিষ্টি। আর তুই বুদ্ধিমতী মেয়ে হয়ে বুঝিস না কেন? তুই যে বাঘের গুহায় ঢুকে বাঘের সাথেই লাগতে এসে নিজেই বিপদে জড়িয়ে গেছিস, তোর কি জানা আছে? আমি ছাড়া তোর গতি নেই মিষ্টি। আমাকে বিয়ে করে নে, সব ঠিক করে দেব। ভালোয় ভালোয় রাজি হয়ে যা। তুই একটা ধর্ষক, একটা খুনি। তোকে আমি ঘৃণা করি জানোয়ার। আমি কিছুতেই বিয়ে করব না। ওই সুমা না কি নাম মেয়েটার, সে কেন ঘুমিয়ে আছে জানিস? কড়া ডোজের ওষুধ দিয়েছি। এখন যদি তানজিল সব কিছু লুটেও নেয়, ওই মেয়ে টেরও পাবে না। এখন সব তোর হাতে। হয় আমাকে বিয়ে করবি, না হয় তোর বান্ধবীর ইজ্জত বিনিময় করবি। কোনটা চাস বল? জানোয়ার, তোকে আমি খুন করে ফেলবো। ভুলেও নিজের জীবনে আমাকে জড়াস না, পরিণাম খুব ভয়ঙ্কর হবে। সে বিয়ের পর তোর প্রেমে এমনিতেই মানা পড়ব। আগে ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যায়। মিষ্টির চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। তার জন্য নিরাপরাধ মেয়েটা শাস্তি পাক, সে সেটা কখনোই চায় না। উঁচু কণ্ঠস্বর একটু নিচু করে মিষ্টি টলমালে চোখে তাকালো আলভির দিকে। আলভির মন গলল না। রাশভারী কণ্ঠে শুধালো, রাজি তো নাকি? মিষ্টি নিশ্চুপ নিষ্পলক শূন্যে তাকিয়ে থেকে ছোট্ট করে বলল, রাজি। এদিকে মিষ্টিদের বাড়িওয়ালা সুযোগ পেয়ে গেল সুমার করা সেদিনের অপমানের জবাব দিতে। দাঁতে দাঁত চেপিয়ে প্রতিহিংসা জলে পুড়ে পড়ল।
দিন দুপুরে ঘরে ছেলে নিয়ে আইসা ফুর্তি করবি, আবার বাজে কথা কন যাইতো না। আজকে আমি ছোট তুইলে ছাড়মু। ভদ্রমহিলা কলোনির সব মানুষকে একসাথে জড়ো করে সোমাদের দরজা ধাক্কাচ্ছে। বাইরে মানুষের চিল্লাচিল্লি শব্দে সোমার ঘুমটা একটু একটু করে ভাঙল। নিজের শরীরের উপর ভারী বস্তুর উপস্থিতি টের পেল, তবে চোখ মেলে তাকানোর শক্তি পেল না। ঘুমের কারণে মস্তিষ্ক সচল করতে পারছে না। ঘুমের ঘরেই সুমো তার উপর প্রভাব বিস্তার করা বস্তুটিকে মৃদু ধাক্কা দিচ্ছে। এদিকে কলোনির মানুষ ক্ষেপে গিয়েছে। চিল্লাচিল্লি করে দরজা না খোলায় দরজা ভাঙার জন্য উঠে পড়ে লাগলো। অনেক চেষ্টার পর দরজা ভেঙে সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো। অতঃপর সামনে ঘটিয়মান দৃশ্য দেখে সবাই ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল। বাড়িওয়ালা মহিলা ঘৃণিত কণ্ঠে বলতে লাগলো, ছ্যা ছ্যা ছ্যা, চরিত্রহীন মাইয়া বেড়া লইয়া ঘরের মধ্যে নষ্টামি করতেছে। তানজিল কুরুর হাসলো। এতক্ষণ এটার অপেক্ষাতেই ছিল। এই অহংকারী তেজিমের তেজ ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্যই এত কিছু, নইলে কি আর সাধেই কাকতাড়ুয়াকে স্পর্শ করতে চায়? নাক ছিটকালো তানজিল, সবার উদ্দেশ্যে বলল, কে আপনারা? আমাদের ঘনিষ্ঠ মুহূর্তে বিরক্ত করার অধিকার কে দিল? কলোনিবাসী আর একটু তেতে গেল। একজন ফোঁস করতে করতে বলল, তোমাকে সাহস কেমনে হয় এই কলোনিকে নোংরা করার? তোমাদের নোংরামির জন্য পুরো কলোনি কুলসিত হয়ে গিয়েছে। খুব কাছ থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনে সুমা টলতে টলতে উঠে বসলো। টিপ টিপ করে খুলছে আর বন্ধ করছে চোখ। মস্তিষ্ক আগের ন্যায় সচল হয়েছে। গঙ্গানিশ্বরে ঠোঁট নাড়িয়ে বলতে থাকে, কে? কোথায়? আমি? কি হয়েছে? তানজিল আবার সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের কলোনির মেয়ে আমাকে ডেকেছে, তাই আমি এসেছি। আপনাদের যা করার করুন, আমি বাহিরের মানুষ, বাহিরে চলে যাচ্ছি। বলেই হাঁটা শুরু করলো। কিন্তু তার প্ল্যানে জল ঢেলে কলোনির যুবক ছেলেপুলেরা তাকে আটক করলো। দড়ি দিয়ে বেঁধে দিল হাত পা। আমাদের কলোনিতে এসে নষ্টামি করে জিন্দা যাইতে পারবি না ছেলে। এই মাইয়ারে বিয়ে কইরা সাথে নিয়ে যাবি। তানজিল রেগে গেল। আপনারা জানেন আমি কে? ওবায়দুল ওয়াহিদের ভাগ্নে আমি। মামা জানতে পারলে এই কলোনি মাটির সাথে মিশিয়ে দিবে। কলোনিবাসী এবার পুরোপুরি খেপে গেল। সবাই মিলে একের পর এক কিল ঘুষি মারতে শুরু করলো তানজিলকে। তানজিল উপায় না পেয়ে চিল্লাতে চিল্লাতে বলল, রাজি, আমি রাজি। এই মেয়েকে বিয়ে করব। সুমা নির্বিকার ভঙ্গিতে বসে থাকলো। সবই তার সুস্থ মস্তিষ্ক আন্দাজ করতে পারল। কিন্তু এই অন্যায় ঠেকানোর মতো গলার জোর সে পাচ্ছে না। অতিরিক্ত ঘুমের লাই এখনো কাটিয়ে উঠতে পারছে না। তবুও গলায় শক্তি সঞ্চয় করে বলে ওঠে, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো বিয়ে করব না। বাড়িওয়ালা মহিলা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল সুমার গালে। কেন রে, শুইতে পারবি, বিয়া বইতে পারবি না? নষ্টামি করতে মন চাইলে বেশ্যা পারা যাইতি। আমাকে কলোনি নোংরা করার শাস্তি এখন ভোগ করতে হইব। থাপ্পড়ে তোপে ঠোঁট কেটে পিচ রক্ত বের হলো খানিকটা। অপমানে সুমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। যে নোংরা কাজ করার কথা সে স্বপ্নেও ভাবেনি, সেই কাজ না করেই এত শাস্তি ভোগ করতে হচ্ছে। ওপরওয়ালা কি কিছুই দেখতে পান না? এত নিষ্ঠুরতম অন্যায় মুখ বুজে সহ্য করে নিচ্ছে কিভাবে? এই অভাগিনী মাইয়া হইয়া জন্ম হওয়ার দোষে বাপ হারাইল, মা হারাইল তার স্বামী সংসার। বড় হইতে বা হইতে মাও মইরা গেল। বাপেরে খুঁজে পাওয়ার লইগা এই শহরে পাড়ি জমালো। কিন্তু এই শহর তাকে কিছু তো দিলই না, উল্টে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। হে আল্লাহ, তুমি কি শুনতে পাও না এই মনের আহাজারি? যে পুরুষ হাজার নারীতে আসক্ত, সে পুরুষকেই কিনা আমার ভাগ্যে লিখে দিলে। কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছ বিধাতা? এর চেয়ে ভালো মরণ দাও। মৃত্যুকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত আমি। একটু পর কাজী চলে আসলো। তানজিল আবার বিয়ে নাকচ করতে চাইলে আরেক দফা মার খেয়ে নিল। অবশেষে দাঁত খিচিয়ে কবুল বলে দিল। কিন্তু সোমা কিছুতেই কবুল বলবে না। মরে গেলেও মরে যাবে, তবু এই নরপশুকে স্বামী হিসেবে কবুল করবে না। কলোনির কিছু মহিলা লাগাতার থাপ্পড় বসিয়ে দিতে লাগলো সুমার গালে। চুলের মুঠি চেপে ধরে এক প্রকার জোর করে উচ্চারণ করলো, কবুল। নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর আজ দশম শ্রেণীতে তাদের প্রথম ক্লাস। আলভি নতুন স্কুল ড্রেস পরে এসেছে। সাদা শার্ট আর ব্লু প্যান্টে তাকে আগের দিনের থেকে একটু আলাদা লাগছে। যেন মনে হচ্ছে হঠাৎ করে বড় হয়ে গিয়েছে। বেটে সেটে ছেলেটার উচ্চতা আর একটু বেড়েছে। কণ্ঠনালীর পরিবর্তন হয়েছে। ইদানিং গলার কাছে একটা হাড়ের মতো অংশ বৃদ্ধি পেয়েছে। খালি চোখে যে কেউই এই পরিবর্তন ধরে ফেলতে পারবে। মিষ্টি, সুম্মি, মারিয়া, মিম সবার পরনেই নতুন স্কুল ড্রেস। শুধু লিজার ড্রেসটাই চেঞ্জ হয়নি। সেই ক্লাস 8 থেকে এই একই স্কুল ড্রেস পরে আসে প্রতিদিন। পিঠের কাছে একটা রিপো করা দাগ আছে, সেটা স্কার্ফ দিয়ে ঢেকে রাখে সবসময়। দিন দিন বড় হচ্ছে, উচ্চতা বাড়ছে। 2 বছর আগের স্কুল ড্রেসটাও ছোট হচ্ছে দিন দিন। তা নিয়েই লিজা যত চিন্তা, মনে মনে ভাবে আল্লাহ আল্লাহ করে এই বছরটা কোনোভাবে পার করতে পারলেই হয়। এখন আর আবির ভাইকে নিয়ে মনে কোনো অনুভূতির প্রশ্রয় দেয় না।
আসতে চাইলেও অবান্তর অনুভূতিগুলো ঝেড়ে ফেলে দেয়। কিন্তু সুমি আর আবির ভাইকে একসাথে দেখলে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এই চাপা যন্ত্রণার কারণ সে ঠিকই জানে, তবে স্বীকার করতে নারাজ। সুমি আর আবির ভাইয়ের ব্যাপারটা মোটামুটি সবাই জানে। সুমি মনে মনে নিজেকে খুব ভাগ্যবতী মনে করে এত লাভিং কেয়ারিং একজন মানুষ পেয়ে। আজ আবির ভাই তাকে বাড়িতে যেতে বলেছে, তাও সবাইকে না জানিয়ে বলেছে সারপ্রাইজ আছে। সুমি তোর সারপ্রাইজের কথা ভেবেই দিশেহারা, অপেক্ষা শুধু টিফিন পিরিয়ডের। সবগুলো মিলে ঠিক করেছে মোল্লাবাড়ির পুকুর ঘাটে যাবে। পুকুরে অনেক কচুরি আছে, মূলত সেগুলোই আনতে যাবে। কচুরির পাতা দিয়ে পুতুল বানাবে, তারপর বউ পুতুল খেলবে সবাই মিলে। যেই কথা সেই কাজ। টিফিনের ঘন্টা পড়ার সাথে সাথেই তারা সেখানে যাওয়ার তাড়া দেখালো, কিন্তু সুমি বাদ সেধে বলল সে যাবে না, তারা যেন চলে যায়। তার শরীরটা খুব খারাপ লাগছে। আসলে সে বুদ্ধি করেই যেতে বারণ করলো, কারণ সে তো যাবে তার স্বপ্নের পুরুষ আবির ভাইয়ের কাছে। ওর খারাপ লাগছে শুনে কেউ আর জোর করলো না। ঢিলে ঢালা পাজামা হাঁটু পর্যন্ত তুলে সবাই মিলে 1 হাঁটু পরিমাণ জলে নেমেছে কচুরি পাতা নেওয়ার জন্য। মিষ্টি উপরের এক সিঁড়িতে দাঁড়িয়ে আলভির 1 হাত টান রেখে ধরে আছে। লিজে আমি মারিয়া কচুরি পাতা ছিঁড়ে উপরে উঠে গিয়েছে, কিন্তু মিষ্টি আলভিকে উঠতে দিল না। 1 হাত দূরে একটা কচুরি ফুল মিষ্টির নজরবন্দি হলো। তার ওই ফুলটা চাই এবং আলভিকে যেভাবেই হোক এনে দিতে হবে। আলভি খুব কষ্ট করছে ফুলটা নাগাল পাওয়ার জন্য। মিষ্টির সুবিধা করতে আর একটু ঝুঁকে গিয়ে আলভির হাতটা শক্ত করে টেনে ধরল। আলভিও মিষ্টির হাতের সাপোর্টে সামনের দিকে ঝুঁকে গেল। হঠাৎ করে কোথা থেকে যেন একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো। কুকুরকে মিষ্টি জমের মতো ভয় পায়। কুকুরের শব্দ শুনে পিলে চমকে উঠলে চোখের পলকে আলভির হাত ছেড়ে চেঁচাতে চেঁচাতে ভোঁদর লাগালো। এতক্ষণ মিষ্টির হাতের সাপোর্টে ঝুলে থাকা বেচারা আলভি পানিতে নাকানি চোবানি খেতে শুরু করলো। প্রচন্ড রাগে ওষ্ঠজোড়া উঁচু করে বলল, মিষ্টির বাচ্চা, আমি শিওর তুই আমাকে পানিতে চুবিয়ে একদিন মেরে ফেলবি। এদিকে মিষ্টিও দৌড়াচ্ছে, কুকুরটাও দৌড়াচ্ছে। তবে কুকুর মিষ্টিকে ধাওয়া করে দৌড়াচ্ছে না, বরং মিষ্টির চিৎকারের ভয়ে উল্টো দিকে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। ওই কাল তোমাকে বলেছিলাম না, শহর থেকে আমার ফ্রেন্ড এসেছে, ও হলো সেই ফ্রেন্ড। অদ্ভুত দেখতে ছেলেটি থেকে ইশারা করে আবির ওয়াহিদ সুমিকে পরিচয় করিয়ে দিল। সুমি চোখ তুলে একবার লোকটাকে দেখল। অদ্ভুত, সত্যি অদ্ভুত দেখতে লোকটা। চুলগুলোর এক পাশ পুরো গোল্ডেন কালার করা দেখে মনে হচ্ছে বান্দরের পাত মাইরা জ্বালাই দিছে, নইলে নির্ঘাত ঠাডা পড়ছে। মনে মনে কথাগুলো ভেবেই সুমি হেসে কুটি কুটি হলো। বিরক্তি নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে সালাম দিল। হঠাৎ করে আবির একটি পাতলা কাপড় দিয়ে সুমির চোখ বেঁধে দিল। সুমি একটু চমকে গিয়েছে, কিছু বলতেই যাবে আবির ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, কোনো কথা নয়, কাল কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সুমি নিশ্চুপ হয়ে গেল। বুকের মধ্যে ধুকভুক ধুকভুক করছে, হৃৎপিণ্ডটা বেগতিক লাফাচ্ছে। কাপড়ের আড়ালে নয়নজোড়া পুলকিত হয়েছে খুশিতে, ঠোঁট জোড়া প্রশস্ত হয়েছে আপনা আপনি। সুমিকে আরেকটু অবাক করে দিয়ে আবির তার হাত দুটো বেঁধে দিল। বিস্ময়ে সুমি বাকরুদ্ধ হলো। আবির ঠিক কি সারপ্রাইজ রেখেছে সেটা বোঝার চেষ্টা করলো, কিন্তু ছোট্ট কাঁচা মস্তিষ্ক কিছুই যে আন্দাজ করতে পারল না। আবির সহসাই সুমিকে কোলে তুলে নিল। হঠাৎ এত নিখুঁত স্পর্শে গায়ে কাটা দিয়ে উঠল সুমির। চাতক পাখির ন্যায় ছটফট করতে লাগলো। মনের অজান্তেই কেন জানি মন চাইলো এই প্রেমিক পুরুষের গলাটা জড়িয়ে ধরতে, চোখে চোখ রেখে হারিয়ে যেতে অচিনপুরে। কিন্তু এই পুরুষ মানুষ তো চোখ হাত দুটোই বেঁধে দিল। সুমি নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল। ঠোঁট জুড়ে তার মিষ্টি হাসি ঠিকরে পড়ছে, কিন্তু এবার যেন তার আরো বেশি আশ্চর্য হওয়ার পালা, কারণ আবির তাকে খাটে শুয়ে দিয়ে তার ড্রেস খোলার চেষ্টা করছে। আবির চেষে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইছে। ক্লাস 10-এ পড়া বালিকা মেয়ে, আর কিছু না বুঝুক, তবে এটুকু ঠিকই বুঝেছে। তবে এই বুঝি ছিল আবির ভাইয়ের সারপ্রাইজ। সুমির খুব কান্না পেল, মুহূর্তেই চোখ ভেড়ে এলো জলে। চোখে বেঁধে রাখা কাপড়টাও ভিজে গিয়েছে। খুব কষ্ট করে রোধ হয়ে যাওয়া কণ্ঠনালী থেকে কষ্টটা গিলে নিয়ে সাবলীল কণ্ঠেই বলে উঠল, মাফ করবেন আবির ভাই, আমি এসব পাপ কাজ করতে পারবো না, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি চলে যাব। সুমির কথা শুনে আবির ব্যঙ্গ হাসলো, একটু ধমকি গলাতেই বলল, আমি কি তোমার মতামত জানতে চেয়েছি? চুপচাপ শুয়ে থাক। এতদিন মনের বিরুদ্ধে গিয়ে এত কাঠখড় পুড়িয়ে অভিনয় করলাম তো তোর এই শরীরের জন্যই। আবির ভাইয়ের কথাগুলো সুমির আত্মা কাঁপিয়ে দিল। মাথাটা যেন হাজার বোল্টের শক খেলো। একই শুনছে সে, আলভি ভাই তার শরীরটার জন্য? ছি, আবির ভাই মানুষটা এত জঘন্য। এক মুহূর্তে সুমির সব এলোমেলো হয়ে গেল, পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি করবে বুঝতে পারছে না। সুমি একটু চিল্লিয়ে বলল, আবির ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আপনাকে খুব ভালোবাসি, আমার এত বড় ক্ষতি করবেন না, আমি কথা দিচ্ছি আবির ভাই, আমি আর এই বাড়ির গণ্ডি পেরোবো না। আজকের পর থেকে এমনিতেও তোর আর আশা হবে না।
এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার পায়ে পড়ি আবির ভাই, আমাকে যাইতে দেন, আল্লাহর দোহাই লাগে।